সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফা জানাতিফা। আজকে আমরা কথা বলবো ডেঙ্গু রোগীর আইসিইউ ম্যানেজমেন্ট এই টপিকে। এ ব্যাপারে কথা বলার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর আসিফুর রহমান, ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, ঢাকা, কনসালটেন্ট, মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ বৈশাখী টিভিকে। ধন্যবাদ ইফাত। স্যার, যেহেতু আজকে আমরা ডেঙ্গু রোগীর আইসিইউ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, তাই শুরুতেই আপনার কাছে আমি জানতে চাই একজন রোগীর কি কি শারীরিক সংকেত বা লক্ষণ দেখা দিলে আমরা বুঝবো যে এই রোগীকে আমাদের আসলে আইসিইউতে শিফট করা উচিত, আর প্রতিটি রোগীরই কি আইসিইউ এর প্রয়োজন হয় ডেঙ্গুর ক্ষেত্রে, সে ব্যাপারে জানতে চাইবো। ধন্যবাদ। ডেঙ্গি বেসিক্যালি ডেঙ্গি ভাইরাস দিয়ে হয়, এটা একটা ভাইরাল ডিজিজ। এবং প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনিশিয়ালি যখন ডেঙ্গু হয় সেক্ষেত্রে পেশেন্টের বেশ কিছু সিমটম থাকে। ফিভার থাকতে পারে, আমরা যেটাকে বলি ব্রেক বোন পেইন, মানে বোন ভেঙে ফেলে যেরকম ব্যথা, এরকম ব্যাক পেইন থাকতে পারে। এবং ইনিশিয়ালি একটা পেশেন্ট যদি কনসার্ন থাকে যে তার ডেঙ্গি হয়েছে, সে যদি চিকিৎসকের পরামর্শ ফলো করে, ম্যাক্সিমাম পেশেন্ট আলটিমেটলি কমপ্লিকেশনে যায় না। মূল সমস্যাটা যেটা হচ্ছে যে আফটার ডেঙ্গি প্লাজমা লিকেজ স্টেজ যখন শুরু হয় তখন ম্যাক্সিমাম পেশেন্ট আস্তে আস্তে ডিটোরেট করতে পারে, যখন আলটিমেটলি পেশেন্টের মাল্টি অর্গান ডিসফাংশন, যেমন মাল্টি অর্গান ডিসফাংশন বলতে ভাইটাল যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো যখন আস্তে আস্তে তাদের কার্যক্ষমতা কমে আসে। যেমন একটা পেশেন্টের ডেঙ্গির কমপ্লিকেশন হিসেবে তার ইউরিন আউটপুট কমে যেতে পারে, তার রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে, তার বডির বিভিন্ন জায়গায় পানি জমে যেতে পারে। তো এই স্টেজগুলো কমপ্লিকেটেড স্টেজে তখন একটা পেশেন্টের সাপোর্ট দরকার হয়, যেটাকে আমরা বলি ইন্টেন্সিভ কেয়ার সাপোর্ট। ওই সময়টাই পেশেন্টের আলটিমেটলি আইসিইউ সাপোর্ট লাগে। এবং মোস্ট অফ দ্য পেশেন্ট ক্রিটিক্যাল না হওয়ার আগ পর্যন্ত তাদের সাধারণত আইসিইউ সাপোর্ট লাগে না। এবং তারা যদি জাস্ট রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের তথ্য এবং পথ্যগুলো ফলো করে তো কমপ্লিকেশনটা আমরা অ্যাভয়েড করতে পারি। আচ্ছা স্যার, এক্ষেত্রে আমি আসলে জানতে চাইবো, অনেকেই মনে করেন যে প্লাটলেট কমে গেলে হয়তো এটা খুবই ভয়াবহ একটি অবস্থা। এখন একজন পেশেন্টকে যাকে আমি আইসিইউতে শিফট করতে চাই, তো এই আইসিইউতে শিফট করার ক্ষেত্রে শুধুমাত্র প্লাটলেটের কমে যাওয়া ছাড়াও আর কি কি ক্লিনিক্যাল জিনিসের প্রতি আমাদের আরও গুরুত্ব দেওয়া উচিত বা মানুষের জানা উচিত? প্ল্যাটিলেট অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস। ফলিং ডাউন অফ প্ল্যাটিলেট কাউন্ট, এটা অবশ্যই মানে আমি বলবো যে এটা অবশ্যই একটা ওয়ার্নিং সাইন যেটা পেশেন্টের প্ল্যাটিলেট কমে যাচ্ছে। তো এখনকার বাংলাদেশে যে ডেঙ্গিগুলো বা ডেঙ্গি পেশেন্টগুলো, যে আলটিমেটলি ডে বাই ডে দিস পেশেন্ট বিকাম কমপ্লিকেটেড। আমাদের আসলে এখানে আমার মনে হচ্ছে যে একটা ভাইরাল ডিজিজ, যেহেতু এরা নিজেদের মধ্যে জিনোম চেঞ্জ করতে পারে, জিনোম কোডিং হতে পারে, নতুন কোনো জেনারেশন আসতে পারে। তো ডে বাই ডে আমাদের এই যে ডেঙ্গি পেশেন্টগুলো বাংলাদেশের ক্ষেত্রে তারা কমপ্লিকেটেড মর্টালিটি রেটটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। সো প্ল্যাটিলেট অবশ্যই ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তবে ইদানিং যে ডেঙ্গি পেশেন্টগুলো আমাদের কাছে আমরা পাই, দেখা যাচ্ছে যে খুব অল্প দিনের ব্যবধানে জ্বর ফলোড বাই কমপ্লিকেশন এবং অ্যাব্রাপ্টলি প্ল্যাটিলেট অনেক পেশেন্টের ক্ষেত্রে ফল করছে। কখনো কখনো ইম্পর্টেন্ট যে জিনিসটা, সব পেশেন্ট কিন্তু প্ল্যাটিলেট ফল নিয়ে আসে না আমাদের কাছে। দেখা যাচ্ছে যে অ্যাবসলিউট হিমো কনসেন্ট্রেশন, মানে হচ্ছে শরীর ডিহাইড্রেটেড হয়ে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অনেক বেড়ে যায়, হঠাৎ করে তাদের ইউরিন আউটপুট কমে যাচ্ছে, হঠাৎ করেই প্ল্যাটলেট অ্যাব্রাপ্টলি ফল করে ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যাচ্ছে। সো প্ল্যাটলেট অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি বলবো যে প্ল্যাটলেট কাউন্ট কমে আসা ইম্পর্টেন্ট বাট সবসময় যে প্ল্যাটলেটই আমাদেরকে ইন্ডিকেট করবে যে পেশেন্ট ক্রিটিক্যালি হয়ে গেছে, থিংস নট লাইক দ্যাট। হ্যাঁ, প্ল্যাটলেট অবশ্যই একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তবে তার সাথে আদার্স ফ্যাক্টরগুলো, যে পেশেন্টের রেসপিরেটরি রেট কেমন, তার হার্ট রেট বেড়ে গেছে কিনা, সে মুখে খাবার খেতে পারছে কিনা, সে ক্লিনিক্যালি ডিটোরেট করছে কিনা, তার বডির মধ্যে ফ্লুইড জমে গেছে কিনা, তার জায়গায় জায়গায় যেটাকে আমরা বলি ডিআইসি বা প্ল্যাটলেট কমে গেলে জায়গায় জায়গায় যে ছোপ এবং প্ল্যাটলেট কমে গেলে ইন্টারনাল ব্লিডিং হতে পারে। সো অল অফ দিজ আর ফ্যাক্টর অফ ক্লিনিক্যালি ডিটোরিয়েশন আমি বলবো। আচ্ছা স্যার, ডেঙ্গু শক সিনড্রোম এই যে একটা টার্ম, এটা সম্পর্কে আমরা সাধারণ মানুষ সবাই কম বেশি শুনেছি, তাই আপনার থেকে আমি আসলে জানতে চাইবো এই যে ডিএসএস বা ডেঙ্গু শক সিনড্রোম এটা আসলে কি, এটা বলতে কি বোঝায়, এবং আমরা কখন বুঝবো যে পেশেন্ট আসলে শকের দিকে যাচ্ছে এবং তার এখন আইসিইউ এর প্রয়োজন? ডেঙ্গি শক সিনড্রোম বিষয়টা হচ্ছে যেটাকে আমরা ডিএসএস বলি। শক বেসিক্যালি যখন হচ্ছে হাইপোটেনশন বা হাইপোপারফিউশন বডির মধ্যে, যখন বডির যেমন একটা নর্মাল মানুষ সে তার নিজে তার ব্লাড প্রেশার মেনটেন করতে পারছে,
সো ডেঙ্গি শক সিন্ড্রোমে যেটা হয় যে পেশেন্টের ব্লাড ভলিউম, ব্লাড প্রেশার এবং ভাইটালস, সবগুলো ভাইটালস বলতে পেশেন্টের জ্ঞানের মাত্রা, যেটাকে আমরা বলি গ্লাসগো কমন স্কেল থেকে শুরু করে ইউরিনারি আউটপুট থেকে শুরু করে তার রেনাল পারফিউশন বা রেনাল ফাংশন, তার রেসপিরেটরি রেট, তো সব ক্রাইটেরিয়া মিলে যখন একটা ক্লিনিক্যাল ডিটেরিওরেশনের দিকে যায় বা সেপসিস ফলোড বাই শকের দিকে যায়, তখন আমরা পেশেন্টটাকে বলি যে ইয়েস, দিস পেশেন্ট ইজ ইন নাও ডেঙ্গি শক সিনড্রোম। স্যার, আমরা কখন বুঝবো যে এই পেশেন্টটাকে এই মুহূর্তে শকে চলে যাওয়ার কোন মুহূর্তে আমাদের উচিত তাকে আইসিইউতে শিফট করা? এই জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বুঝতে পারা যে পেশেন্টটা আমার ক্লিনিক্যালি ডিটেরিওরেশনের দিকে যাচ্ছে, বা পেশেন্টের নিজের বুঝতে পারা যে আমার শরীর খারাপ লাগছে। যেমন প্রতিটা পেশেন্টের কিন্তু আমাদের প্রত্যেকটা হিউম্যানের একটা নর্মাল ইউরিনারি আউটপুট আছে, একটা নর্মাল ব্লাড প্রেশার আছে, এবং ইউরিনারি আউটপুট, আপনার ইউরিনারি আউটপুট, আমার ইউরিনারি আউটপুট, আমরা কিন্তু বুঝতে পারি যে ওয়াশরুমে যাওয়ার পরে আজকের প্রস্রাবটা কতটুকু হচ্ছে, অ্যামাউন্টটা কত, এটা কমে যাওয়া, ব্লাড প্রেশার ফল করা, এবং ফ্যাটিগিবিলিটি অর্থাৎ দুর্বলতা লাগা, পড়ে যাওয়া, খাবারের রুচি না আসা। সো তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কিছু ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন করি, এবং এই ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনগুলো এটা সিবিসি থেকে শুরু করে, একটা পেশেন্ট যখন প্রথম আসে আমরা NS1 থেকে শুরু করে IgG, IgM সব কিছু করে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা অনেক সময় CRPও পাঠাই যে পেশেন্টের লিভার ফাংশন ডিঅল্টার হচ্ছে কিনা, এবং প্ল্যাটলেট কাউন্ট, অল অফ দিজ আর ফ্যাক্টর, যে আমরা কখন পেশেন্টটাকে আইসিইউতে শিফট করব। কিছু কিছু পেশেন্টের দেখা যাচ্ছে যে ক্রিটস অনেক বেড়ে যায়, মানে ক্রিয়েটিনিন অনেক বেড়ে যায়, তার রেনাল ফেলিউর দিকে যাচ্ছে। কিছু কিছু পেশেন্টের দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে পানি, ক্যাভিটির মধ্যে পানি জমে গেছে যখন প্লাজমা লিকুইড স্টেজে যায়। কিছু কিছু পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, সে শ্বাস নিতে পারে না, তখন তার ভেন্টিলেটরি সাপোর্ট। এবং একটা মজার জিনিস হচ্ছে যে, বা দুঃখজনক জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ডেঙ্গুর সাথে সাথে আমাদের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনের চান্সও বেড়ে যায়। একটা পেশেন্টের যখন ডেঙ্গু হয়, যেহেতু এটা ভাইরাল ডিজিজ, ইট উইল ডিক্রিজ দ্য ইমিউনিটি, বডি ইমিউনিটি কমে যাওয়ার সাথে সাথে অন্যান্য যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো আছে, তো ওই ইনফেকশনগুলো স্প্রেড করে। তো দেখা যাচ্ছে যে একটা পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করলো, একটা পেশেন্ট ডেঙ্গি হয়েছে ফলোড বাই সেকেন্ডারি ইনফেকশন নিউমোনিয়া। একটা পেশেন্ট ব্লাড প্রেশার কমে যাচ্ছে, ভাইটাল অর্গানের পারফিউশন কমে যাচ্ছে, মানে লিভার, কিডনি আউটপুট কমে গেল, কিডনি ফেলিউর হয়ে গেল। সো এই ক্রাইটেরিয়াগুলো যখন চলে আসে বা চলে আসার সম্ভাবনা তৈরি হয়, তখন আমরা পেশেন্টকে বলি যে হ্যাঁ, এই পেশেন্টটা এখন ক্রিটিক্যাল হয়ে গেছে, এই পেশেন্টটা এই মুহূর্তে আইসিইউতে নেওয়া প্রয়োজন। আচ্ছা স্যার, আমরা তাহলে আইসিইউ পর্যন্ত পৌঁছে যাবার পর একজন রোগীর আসলে কি কি ভাইটালস আমাদের খুবই কেয়ারফুলি চেক করা উচিত, অ্যান্ড মিনিমাম নেগলিজেন্স একটা রোগীর ক্ষেত্রে কতটা ভয়াবহ হতে পারে সে ব্যাপারে আমি একটু জানতে চাইব। আইসিইউর যে বিষয়টা, সেটা হচ্ছে যে আইসিইউর ট্রিটমেন্ট প্রোটোকল একটু বেশ জটিল। এটা হচ্ছে একদম একটা ইন্টেন্সিভ কেয়ার ডিপার্টমেন্ট, এবং এই ডিপার্টমেন্ট আসলে একটা কোলাবোরেট করে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে। যেমন একটা পেশেন্ট খারাপ হলো, তার এই মুহূর্তে ডায়ালাইসিস লাগবে, নেফ্রোলজিস্টের সাথে কমিউনিকেশন করা যে কীরকমভাবে আমরা ডায়ালাইসিসটা সেট আপ করবো। একটা পেশেন্ট ভেন্টিলেটারে চলে গেল বা আইসিইউ সাপোর্ট লাগবে, পেশেন্টকে ইনটুবেট করা, লাইফ সাপোর্ট মেশিনে নিয়ে যাওয়া, যেটাকে আমরা ভেন্টিলেটর মেশিন বলি। সেখানে নেওয়ার পরে একজন অ্যানাস্থেসিওলজিস্ট বা ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এসে দেখলেন। সো এই সময়ে অনেকগুলো জিনিস আমরা আসলে একসাথে মনিটরিং করি। এটা ইন্ডিভিজুয়ালি বলাটা ইট উইল বি এ টাফ থিং। আমি মনে করি যে পেশেন্টের মনিটরের মধ্যে কী কী শো করতেছে, আদৌ তার ব্লাড প্রেশার কত, তার সেন্ট্রাল লাইন লাগবে কিনা। সেন্ট্রাল লাইন হচ্ছে যে আমরা একটা লাইন পুশ করি, যে লাইনটা দিয়ে আমরা আইনোট্রপস বা ফ্লুইডের একটা মেজারমেন্ট করি। এবং এই কেসগুলোতে খুব মেটিকুলাস মনিটরিং প্রয়োজন হয় পেশেন্টের, যে রেসপিরেটরি রেট থেকে শুরু করে, তার ব্লাড প্রেশার থেকে শুরু করে, ব্লাড ভলিউম থেকে শুরু করে। এবং একটা পেশেন্ট যখন আইসিইউতে আসে, তখন আমরা ইনভেস্টিগেশনগুলো আসলে অনেক মানে বাড়তি ইনভেস্টিগেশন আমাদেরকে করতে হয় টু ফাইন্ড আউট অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, যে কোন কারণে। অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্টের সেপসিসে চলে গেছে, সেপটিক শকে চলে গেছে। সেপসিসটা কেন হচ্ছে, এটা কি ভাইরালের কারণে হচ্ছে নাকি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, চেস্ট এক্স থেকে শুরু করে অনেক ইনভেস্টিগেশন আমরা দিয়ে একসাথে তারপর আমরা একটা ডিসিশনে আসি যে হ্যাঁ, এই কারণে পেশেন্ট ডিটোরিয়েট করলো। সো শুধুমাত্র রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার, ব্লাড ভলিউম ছাড়াও দেয়ার আর লটস অফ থিংস। আইসিইউতে একটা ক্রিটিক্যাল ইউনিট, এবং এই ইউনিটের মধ্যে আসলে ট্রিটমেন্টও খুব মেটিকুলাস ট্রিটমেন্ট করতে হয়। আর একটা প্রশ্ন আপনি যেটা করলেন যে নেগলিজেন্সের বিষয়টা, খুব সম্ভবত নেগলিজেন্সের বিষয়টা, এটা আসলে নেগলিজেন্স বলতে আইসিইউ বিষয়টা পুরোটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। আপনি এটা ইন্ডিভিজুয়াল কারো, আমি মনে করি এটা ইন্ডিভিজুয়াল কারো সাকসেস না, বা ভুলও কারো ইন্ডিভিজুয়াল ভুল না। একটা টিম যদি ঠিকভাবে চলতে পারে, বা একটা টিম যদি ঠিকভাবে রান হয়, সেক্ষেত্রে অবশ্যই পেশেন্ট আউটকাম আমি মনে করি অন্তত ভালো আসা প্রয়োজন। আর আইসিইউ সেটআপের যে বিষয়টা, আমাদের মূল প্রবলেম যেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন বিভিন্ন সেটআপে আইসিইউ তৈরি হয়েছে। এটা আমি মনে করি এটা স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ, হাউ দে উইল মনিটর, তারা কীভাবে মনিটরিং করবে এবং কীভাবে। বাট একটা স্ট্যান্ডার্ড আইসিইউতে একটা পেশেন্টকে যদি আপনি আনতে পারেন এবং সে যদি অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট পায়, সো মোস্ট অফ দ্য পেশেন্টদের ক্ষেত্রে আমরা কমপ্লিকেশন আমরা অ্যাভয়েড করতে পারি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার থ্যাংক ইউ জন্য। ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।